আমন্ত্রণ, আমি রাসেল আহমেদ স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করে আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি, ডান দিক থেকে শুরু করছি। জনাব আব্দুল্লাহ কাফি রতন, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হবেন। তার আগে আমরা আলোচনা শুরু করি, যেটি সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটি বিষয় একটু দৃষ্টিতে আনতে চাই আপনাদের। আজকে 17 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেল এবং এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 311 জন। মানে রীতিমতো একটা মহামারী আকার ধারণ করেছে এবং খুবই দুর্ভাগ্যজনক। যাদের গেছে তারাই আসলে এটি ভালো বুঝবেন। একটু রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই যে হামে আক্রান্ত হয়ে যে শিশু মারা গেল, তাতে সরকার যে তথ্যটি কয়েকদিন আগে দিল, স্বাস্থ্য অধিদপ্তর, সরকার বলতে আসলে স্বাস্থ্য অধিদপ্তর, তারা বলছে হামে আক্রান্ত রোগীদের 74% টিকার 2টি ডোজের কোনোটিই পায়নি, 14% পেয়েছে মাত্র 1টি ডোজ। মানে বোঝাই যাচ্ছে যে আসলে টিকার যে গাফিলতি সেটাই একটি বড় কারণ। আমরা দোষারোপ করছি গেল কয়েকদিন ধরেই যে যারা এর দায়িত্বে ছিলেন তারা কোনো তাদেরই দায় কিংবা আগের সরকারের দায় বা তার আগের সরকার, এই সরকারের মন্ত্রীরা যেটি বলছেন, কেবল দোষারোপে কি যথেষ্ট? আপনি আসলে কিভাবে দেখেন? না, ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সহ আলোচকদেরকে। হামের যে এই মৃত্যুটা একবারে শিশু যারা মায়ের কোলে, তাদের মৃত্যু। এবং আমরা দেখছি, প্রতিদিনই পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি কিভাবে পিতা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, কিভাবে মাতা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। এখন দায় তো নিতে হবে কাউ না কাউকে, দায় না নিলে তো হবে না। যে কেন আপনি যে কথাটা বলছেন যে হামে এই মৃত্যুটার কারণ হচ্ছে, অধিকাংশ মানে শিশুর মৃত্যুর কারণটা হচ্ছে যে তাদেরকে সময় মতো টিকা দেওয়া হয়। আমরা এই জিনিসটা কল্পনাই করতে পারি না। এবং আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের যেই গাফলতি এবং স্বাস্থ্য উপদেষ্টা যাকে করা হয়েছিল, তিনি আমরা দেখেছি পুরো সময়টাই তিনি নিজেও অসুস্থ ছিলেন, দেশের বাইরে দেশে চিকিৎসারত ছিলেন। ফলে এবং যারা এই স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব ছিলেন সেই সময় একটা বিশেষ দলের প্রভাব সেইখানে পরিলক্ষিত হয়েছে, তাদেরকেও সেই দায়িত্বটা নিতে হবে। যে যারা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন এবং দলীয় আনুগত্যের কারণে অনেককেই সেখানে রাখা হয়েছে। তো ফলে এই যে হামের টিকা দিতে হবে, এটা তো সার্বজনীন। এটা মানে আপনি টিকা না দেওয়ার কারণে যখন মৃত্যু হচ্ছে, সেটাই প্রমাণ করে যে এই টিকা না দেওয়াটা কত বড় অন্যায় ছিল। এবং যারা এই অন্যায় করেছেন, আমি বলবো যে প্রশাসন লেভেলে যারা এই অন্যায় করেছেন, যারা উপদেষ্টাকে কনভিন্স করতে পারেন নাই বা উপদেষ্টাকে সময় মতো ধরেন আপনার কনভিন্স করার জন্য, টিকা কেনার জন্য কনভিন্স করতে পারেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তারা কি কারণে এই কাজটা করলেন সেটাও খতিয়ে দেখা দরকার। এখন দোষারোপের রাজনীতি আমরা করব না, ঠিকই আছে, কিন্তু দোষ তো কাউকে না কাউকে নিতেই হবে। এই 311 জন শিশু, নিষ্পাপ শিশুর যে মৃত্যু হলো কারো আপনার অবহেলার কারণে, সে অবহেলা তো চিহ্নিত হওয়া দরকার। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে এটা কারো না কারো অবহেলার কারণ হয়েছে। আমি বলবো না যে ইচ্ছাকৃত হয়েছে, কিন্তু অবহেলা তো হয়েছে, সেই অবহেলাটা চিহ্নিত করা দরকার। আর যারা অবহেলা করেছেন এই ধরনের ঘটনায়, তাদের তো আর প্রশাসনে থাকার কোনো সুযোগ নাই। সেই কারণে সেইভাবে সরকার তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। জি, আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। পাশাপাশি অভিনন্দন আরও একবার সংসদ সদস্য হিসাবে সংসদে যাওয়ার জন্য।
এবং এর মধ্যে শপথ নিয়েছেন আপনি। একটু আমরা আলোচনা করছিলাম হামে শিশু মৃত্যু নিয়ে। আজকে 17 জন শিশু মারা গেছে, যেটি গেল 50 দিনের মধ্যে সর্বোচ্চ, এবং এ নিয়ে এই বছর হামে মারা গেছে 311 জন। এটি কি কেবল দুর্ঘটনা কিনা, আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সময়, এখন সরকার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়, সেখানে টিকার গাফিলতি ছিল। সরকারের এক ধরনের দায়, আবার স্বাস্থ্য অধিদপ্তরে তৎকালীন ওই সময়টাতে কয়েকটি রাজনৈতিক দলের কথা কাফি ভাই বলছিলেন, সেই সময় বিএনপি পন্থী যারা ছিলেন তারাও স্বাস্থ্য অধিদপ্তরের ছিলেন, কিংবা জামাত এনসিপি পন্থী যারা ছিলেন তারাও ছিলেন, এবং বেশ খানিকটা রদবদলও হয়েছে। আপনি আসলে সব মিলে বিষয়টাকে কিভাবে দেখেন? শুধু দুর্ঘটনা নাকি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এটা দুর্ঘটনা বলার কোনো সুযোগই নাই। 2020 সালের পরে ওরকম আর কোনো হামের টিকা কেনা হয় নাই। নট অনলি হাম, আপনার জলাতঙ্ক রোগের আরও বেশ কয়েকটা। এখন আমার কথা হচ্ছে 2020-এর পরে যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে, হয়তো কিছু ছিল তারা পেয়েছে, কোথাও কোথাও ছিল কিছু কিছু পেয়েছে, যেখানে নাই শেষ হয়েছে, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। এই যে ইন্ট্রিম সরকার, যেটা স্বাভাবিক যে কাজগুলো, একটা পুলিশের পোশাক চেঞ্জ করলেন আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে, অথচ যে সন্তান আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, যে সন্তানটা অনাগত আপনাকে একসময় টেনে নিয়ে যাবে, সেই সন্তানটাকে আপনি গলা টিপে হত্যা করলেন। এবং ইন্ট্রিম সরকার কি বলেছিলেন এখানে? বলেছিলেন যে আমরা নিজেরাই উৎপাদন করব, কিন্তু কোথাও কোনো উৎপাদনের কোনো মিনিমাম কোনো আমরা উদাহরণ দেখিনি যে শুরু করেছে বা করবে, বা জায়গা সিলেকশন করেছে বা মেশিন আনতে পাঠিয়েছে, এসব আমরা কিছুই দেখিনি। তো এই জায়গাটায় আমরা বলতে চাই যে এইখানের সাথে যারা যারা জড়িত, এটা একটা হত্যা মামলা। এই জায়গাগুলা আমি 2 দিন আগেও 250-র মধ্যে ছিলাম, হ্যাঁ, সেটা, এবং 19-20 হাজার আরও নতুন রোগী শনাক্ত, সেইখান থেকে যে মারা যাবে সেটাও আমরা বলছিলাম। যারা অলরেডি এই রোগে ভুগছে তাদের মধ্যে অনেকেই থাকবে না, কারণ তারা শিশু, তাদের ইমিউনিটি কম, তাদের সমস্যা আছে, তো তারা টিকা পায় নাই, প্রপার ট্রিটমেন্ট পায় নাই। তো এখন এটার জন্য আমি মনে করি যে বা যারা ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, কেন কি কার হুকুমে হয় নাই, কার হুকুমে এটা কন্টিনিউ হয় নাই। আপনি বিএনপি সরকার আসার পর তার তো এটা কেনার কথা না। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সরকারি প্রসেসিংয়ের মধ্যে কিন্তু বেশ লেন্দি একটা প্রসেস সব জায়গায়। আপনি একজন মানুষকে দুস্থ তহবিল থেকে টাকা দিবেন, কোনো উপায় নেই, আপনার 1-2 মাস প্রসেস করতে হবে। ততদিনে কারো যদি পা ভাঙে, ওই পাটা গ্যাংরিন ধরে যাবে। তাতে কি করতে হবে? আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে নিজের পকেট থেকে দিবেন, পারলে আপনি সরকারের থেকে নিয়ে রেখে দিবেন যদি আপনি বাঁচাতে চান, কিংবা আপনি যদি পয়সাওয়ালা হন নিজে থেকে দিয়ে দিলেন। এই তো এখন বিএনপি কি করেছে, অন্য অন্য জায়গা থেকে, যেটা আমি শুনলাম, আমার সাথে ডিজির কথা হয়েছে, অন্য অন্য জায়গা থেকে, যেমন আপনার করোনার কিছু টাকা ছিল, সেখান থেকে কিছু এইসব নিয়ে বাকিতে আপনার ইউনিসেফের কাছ থেকে নিয়েছে এই টিকাগুলো, এবং পর্যাপ্ত টিকা ইউনিসেফের কাছে ছিল, আছে এখন পর্যন্ত। তাহলে কেন তারা নিল না? এবং এই ইউনিসেফ তো বাংলাদেশে কাজ করে বহু বছর, যুদ্ধের পর থেকে বা আগে থেকে, কেন তারা নিল না? এটার একটা বিহিত করা উচিত। যেই হোক, অপরাধী যেই হোক, আমরা বলি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সময় নৃশংস হতে হয়। এবং সবচেয়ে দুঃখজনক, যারা আজকে বিরোধী দল, তারা এই ব্যাপারে কিছুই বলেনি, কারণ কান টানলে মাথা আসবে। তাদের সরকার ছিল 18 মাস, তারা ওই ধরনের, আপনি শুনেছেন এক কি গণভোট, সংস্কার, জুলাই সনদ, যেটা সবগুলোই সংবিধানের মধ্যে আছে, এবং কিছু সংযোজিত হতে পারে, কিছু বিযোজিত হতে পারে, বাট এটা নিয়েই আমার 2 মাস চলে গেল। আমার সন্তানরা মারা গেল, আমার সন্তানরা আরও কতজন মারা যাবে আমরা জানি না, 3 শতাধিকে আমরা চলে গেছি। তো এই জায়গাটায় আপনি বলেন যে একটা, যাদের হানিমুন পিরিয়ড শেষ হয় নাই এখন পর্যন্ত, যে সরকার, সেই সরকার বাধ্য হলো রিস্ক নিতে। তাইলে যে সরকাররা ছিলেন, আপনার যদি 2 মাস 3 মাস থাকতেন আমি কিছু বলতাম না, যে হ্যাঁ এটা নির্বাচন করানোর জন্য আসছে, নির্বাচন করেছে, শেষ। কিন্তু আপনি তো 18 মাস থেকেছেন, প্রায় ধরেন একটা ফুল প্লেজেড সরকারের 3/1 ভাগ আপনি থেকেছেন। তো আপনার তো এখান থেকে কোনো, আপনি যে একজন স্বাস্থ্য উপদেষ্টা দিলেন, কয়জন কয়দিন এই স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছিল? আপনি আপনার ঘরের লোককে সিলেক্ট করলেন, আপনি আপনার বান্ধবীকে, বন্ধুকে সিলেক্ট করলেন, তারা আদৌ কতটা যোগ্যতা সম্পন্ন সেটা আপনি দেখলেন না। তাহলে এখান থেকে আপনি কোনোভাবেই
কোনোভাবে আপনি নিস্তার পেতে পারেন না। এর আগে সরকার, যেটা 20-এর পরে থেকে আনা হয় নাই, তার হয়তো একটা কজ আছে যে কিছু ছিল, করোনা ছিল, আমি হয়তো ওইভাবে পারি নাই। আর তাকে ধরলেও আপনি কোথায় পাবেন তাকে? সে তো পালানের উপর আছে, সে তো দেশেই নেই। তো আপনি যে দেশে আছে, যাকে আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন দেশ ত্যাগ না করার জন্য, তাকে আপনি ধরতে পারেন, তার জন্য তার বিরুদ্ধে আপনার এখানে মামলা হতে পারে। এখানে কিচ্ছু করার নাই, কোনো সরকারের কিছু করার থাকতে পারে না। এবং ওইখানে যে আমলারা দায়ী ছিল, জড়িত ছিল, তারা বলুক যে আমরা বলেছি। তারা যদি প্রমাণ দেখাতে পারে যে আমরা বলেছি, আমরা স্মরণ করে দিচ্ছি। এবং আপনি জানেন যে এই প্রজেক্টগুলোতে যারা চাকরি করতো তাদের বেতন দেওয়া হতো না, প্রজেক্টের খরচ দেওয়া হতো না, অফিস কস্ট দেওয়া হতো না। তাহলে আপনার প্রজেক্ট থাকে কিভাবে? তো এই যে এত অনিয়ম, এই টাকাগুলা কোথায় গেল? এবং টিকার কথা যে বলা হলো, বলা হওয়ার পরে এটা আমি শুনেছি যে যখন সরকার থেকে, প্রশাসন থেকে বলা হয়েছিল টিকা নাই, তখন বলেছে এটা আমরা নিজেরাই উৎপাদন করব। তো তারপর উৎপাদন কোথায় গেল? আমি মনে করি এটা দৃষ্টান্ত হয়ে টিকা থাকতে পারে। উৎপাদন তো আসলে চাইলেই 2 দিনের মধ্যে সম্ভব আপনি না। দেখেন সেটি একটা জুলাই অভ্যুত্থানে কেউ বলে 1400 মারা গেছে, কেউ বলে 1500, আচ্ছা আমি ধরে নিলাম 2000-ই মারা গেছে। আপনি এই কয়দিনের এই হামের রুগীদের দেখেন, এই বাচ্চাগুলোর তো কোনো, ওই জুলাইয়ের আমাদের সন্তানরা মারা গেছে, তারা দেখছে তাদের বাপ মা, তাদের প্রতিবেশীরা কত কষ্ট করেছে একটা ফ্যাসিস্টের আন্ডারে। বাট এরা তো দুনিয়ার কিছুই জানে না। যাদের 70-80 বছর মিনিমাম বেঁচে থাকার গ্যারান্টি ছিল, তারা চলে গেল। তো এটা তো হতে পারে না। এটা এইখান থেকে একটা সরকার কোনোভাবেই নিস্তার পেতে পারে না, আমি মনে করি। জি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একটি কথা বললেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা গেল কিন্তু টিকার সুব্যবস্থা করা গেল না, যেটি 24-এর পরে নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল এবং এর মধ্যে সরকারিভাবে বলাও হয়েছে। এই ক্ষেত্রে একটু বিরোধী দল, তাদের সমর্থিত সরকার তখনকার সময় ছিল বলে কি একটু নীরব কিনা? না, এটার জন্য তো নীরব না। আসলে আমরা এটার প্রতিবাদ তো ব্যাক টু ব্যাক করেছি, সবসময় করেছি। দেখেন আজকে যে আলোচনাটা এখন পর্যন্ত এখানে এসছে, এই আলোচনাটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এবং এটা নিঃসন্দেহিতভাবে, এটা যেই হোক, এটা তো একটা বিরাট ক্রাইসিস তৈরি করে দিয়ে গেছে। কোনো সন্দেহ ছাড়াই, কোনো ধরনের, মানে আমি রাদার প্রশ্ন করতে চাই যে এই সরকার তো অলমোস্ট 3 মান্থস তাদের পার হলো, কাজেই তাদের হানিমুন পিরিয়ডও তো পার হয়ে গেছে, তাই না? তো তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তো টিকা দেওয়া শুরু করেছে। না, আমি সেই ব্যবস্থার কথা বলতেছি না। এই যে একটা ক্রাইসিস ডেভেলপ হইলো, তারা কেন রিসার্চ করতেছে না? তারা কেন ইনভেস্টিগেট করতেছে না? তারা কেন তাদেরকে ইয়ার আওতায় আনতেছে না, জবাবদিহিতার আওতায় আনতেছে না? আপনার স্কোপ আছে না? স্কোপ আছে তো। আপনি এখন ল মেকার, আপনি এখন আপনার ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস, তো আপনি অ্যাকশনে যান। মানে ধরেন এই ইস্যুটাকে জিয়ে রাখার মধ্যে তো কোনো লাভ নাই, রাদার পলিটিক্স আছে। সো হোয়াট ইউ আর ডুইং ইজ পলিটিক্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনার যদি শাস্তি প্রদান করার ইচ্ছাই থাকে, আপনি তদন্ত কমিশন গঠন করেন, লোকজনদেরকে দায়িত্ব দেন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে ওইখানে যদি স্বাস্থ্য উপদেষ্টা তৎকালীন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। ভেরি সিম্পল কেস। সেখানে আমলারা, আপনি জানেন যে একজন মন্ত্রী উপদেষ্টা তার ক্যাপাসিটি কতটুকু থাকে, তাকে পরিচালনা করে আমলারা। সেখানে যদি কোনো আমলাদের গাফলতি থাকে, আপনি তাদেরকে জবাবদিহিতা নিয়ে আসেন। জবাবদিহিতায় না নিয়ে এসে আপনি যদি অনেক আলোচনা আমরা যদি করি, সেটা তো ফল নাই। রাদার দেখেন এই যে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, দিস ইজ আনফরচুনেট। এবার আমি আসেন একটু ডেটা নিয়ে কথা বলি। ডেটাটা আমাদের জানা দরকার। এটা আমরা না জানলে যেটা হবে, আমরা একটা মানে গোলকধাঁধায় আটকে থাকবো। দেখেন 2 এপ্রিল 2026 এখানে প্রথম আলো একটা রিপোর্ট করছে, খুবই ইনফরমেটিভ রিপোর্ট। রিপোর্টে 2 এপ্রিলের এই রিপোর্টে তাদের শিরোনাম করছে হচ্ছে হামে শিশুর মৃত্যু, আতঙ্ক, দোষারোপের রাজনীতি ও বাস্তবতা। খুবই ডিটেল রিপোর্ট, আপনি পড়ে দেখবেন। এখান থেকে মৌলিক একটা আলোচনা আমি জাস্ট বলে নিয়ে আসি। সেটা হচ্ছে 3টা কারণ, এখানে মোটা দাগে 3টা কারণ তারা দেখাইছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত করতে গিয়ে, যেটা আমরা দেখছি, মানে রিয়েলিটি ভার্সেস ড্রিম। অতিরিক্ত করতে গিয়ে তৎকালীন যে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়, এরা একেবারে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিছে। এগ্রিড, আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই। এবং এটার বিপরীতে আপনি কি করতে পারেন? অলরেডি আমি আমার অবস্থান বলছি, আমার দলের অবস্থান ওইটা, আমরা এটা বলছি। দ্বিতীয়, করোনার মহামারীর প্রভাব, এটা কিন্তু ডেটা রিপোর্ট, আপনি ভিতরে পড়লে তিনি এই ভুইফোর কোনো কথা বলেন না, একদম ডেটা দিছেন। করোনা মহামারীর প্রভাবে বিশ্বের অনেক দেশেই এটা আউটব্রেক করছে। এটা শুধু বাংলাদেশ না, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, 30টা দেশে। তার মানে বাংলাদেশও ওয়ান অফ দি কান্ট্রিজ। এটা রিয়েলিটি। হ্যাঁ, আমি অবশ্যই এখানে ইয়াকে খুঁজতে হবে, আমার
যার ব্যর্থতা তাকে খুঁজতে হবে, রিয়েলিটিটাকে অ্যাড্রেস করতে হবে, নাহলে যেটা হবে এই লাশ নিয়ে রাজনীতি হবে। উই ডু নট ওয়ান্ট দ্যাট। এরপরে তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অসংখ্য রিপোর্ট আছে, আমি আপনাকে সাপ্লিমেন্ট করবো যদি সময় আমাকে দেন। সেটা হচ্ছে মাঠের টিকার স্বল্পতা, জনবল ঘাটতি, কর্মীদের আন্দোলনের কারণে। এই কর্মীদের আন্দোলনকে নিয়ে সমকাল রিপোর্ট করছে, কর্মীদের আন্দোলনকে নিয়ে টপ মেইন স্ট্রিম অনেকগুলো পেপার পত্রিকা রিপোর্ট করছে। এর মধ্যে একটা জায়গায় হেডিংই করা হয়েছে, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে পিছিয়ে গেল টিকা কার্যক্রম, হেডিং বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকার। ওই সময় কারা এই আন্দোলনগুলো করছে? অন্তর্বর্তী সরকার তো নিজেরা আন্দোলন করে নাই, নিজের বিরুদ্ধে তো নিজে আন্দোলন করা যায় না। তাহলে এখানে কারা আন্দোলন করছে এটাও একটি পার্ট অফ ইনভেস্টিগেশন, কিন্তু যে ওইখানেও আমাদেরকে ফোকাস করতে হবে। তার মানে 3টা মোটা দাগে কারণ আমরা পাই। দেখেন, এই বাচ্চাদের জানগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জীবনগুলোকে বাঁচানোর জন্য আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে আমরা প্রসেসটাকে ফলো করতে পারবো। এবার আসেন আমি আরেকটা ফরম্যাট নিয়ে ডিসকাস করি। আমি আগেই বলছি, মিসফ্রেম হইতে পারে, এখানে অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং তার পুরো প্যানেলের একটা বিরাট রকম ঘাটতি আছে। কিন্তু রিপোর্ট কি বলতেছে? আপনি জানেন যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখন অনেকগুলো মানে ভালো মানের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কাজ করে। তাদের ডাটা বলতেছে বাংলাদেশে ওই সময়, তৎকালীন সময়, যেমন আপা বলছেন টিকা কিনা হয় নাই, ওই সময় হচ্ছে তারা 2,90,00,000 টিকার হচ্ছে তারা অর্ডার করে রাখছিল, এবং 2 কোটি টিকা বাংলাদেশে আসছে। 90 লক্ষের একটা ঘাটতি ছিল, এই 90 লক্ষ টিকা এটা ওই সময়কালের মধ্যে চলে আসার কথা ছিল, এটা ডেটা বলতেছে। এবং এটা নিয়ে একটা মিসকনসেপশন তৈরি হয়েছিল, আপনার নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না, যে টিকা কেনা হয়নি, টিকা কেনা হয়। তখন কিন্তু এইটার কাউন্টার পার্ট থেকে আমরা টিকার ডকুমেন্ট সহ আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম। আরেকবার বলি, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করতেছি না, ব্যর্থতা খুঁজতে হবে। এবং রিপোর্ট বলতেছে, এটাও মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসছে, রিপোর্ট বলতেছে 2025-এ প্রথম ধাপে তাদের কাভারেজ ছিল অলমোস্ট 92%, এবং দ্বিতীয় ধাপে কাভারেজ ছিল 90%। এবং আরেকটা ইনফরমেশন দিই আমি আপনাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমরা বারবার বলতেছি উই আর টকিং অ্যাবাউট আ ভেরি সফিস্টিকেটেড থিং, এটা বাচ্চার জান নিয়ে কথা বলতেছি আমরা, উই আর নট জোকিং, উই আর নট ডুইং লাইক ফান। দেখেন, স্বাস্থ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হইলো যে অবহেলাটা কোথায় হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আরেকটা ক্রিটিক্যাল ফ্যাক্টকে অ্যাড্রেস করছেন, এবং তারা এই সিদ্ধান্তটা পরবর্তীতে চেঞ্জ করছেন। সেটা হচ্ছে, আপনি জানেন করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয় 9 মাসে, দ্বিতীয় ডোজটা দেওয়া হয় 15 মাসে। এবং মৃত্যুর ক্ষেত্রে ডেটার দিকে যখন তাকানো হচ্ছে, তখন এই মৃত্যুর যে সময়কাল 9 মাসের আগের মানে বাচ্চাদের হচ্ছে অনেকটা। কাজেই খেয়াল করে দেখবেন, এই বর্তমানে যিনি মন্ত্রী আর কি, ফুল ক্যাবিনেট মন্ত্রী যিনি, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এই পয়েন্টে অ্যাড্রেস করে তিনি কিন্তু এখন এই যে সময় টিকাদানের যে সময়কাল 9 মাস থেকে কিন্তু এখন 6 মাসে করা হয়েছে। তার মানে এটা ট্রু না, এটা মানে মিথ্যা না, এটা ফ্যাক্ট। এই জন্য উনি এটাকে অ্যাড্রেস করছে। এখন দেখেন ওভারঅল ফ্যাক্ট মানে আলাপটা কোথায়? ওভারঅল আলাপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টোটাল সিনারিও। আমি ডাটার উপর কথা বললাম, রেফারেন্স দিয়ে কথা বললাম, এটা হচ্ছে ওভারঅল সিনারিও। এবার আমি হোয়াট আই পার্সোনালি ওয়ান্ট, সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটা। এই বাচ্চা বিএনপির মানে সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা আওয়ামী লীগের সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা এনসিপির সিল নিয়ে জন্মগ্রহণ করছে, এটা আমাদের বাচ্চা, এটা আমাদের দেশের মানে মানুষ। আমরা এটাকে ওই সিলের মধ্যে ফালাইতে চাই না। তবে আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে ব্যর্থতা। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দেখেন, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসের পার্ট। করোনার যেরকম ক্রাইসিস, এই আউটব্রেকগুলো অন্যান্য দেশ কিভাবে এই আউটব্রেকগুলোকে অ্যাড্রেস করছে, ওই প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে। এটা নিয়ে আপনি সবাইকে, যারা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে কল করেন, তাদের কাছ থেকে অ্যাডভাইজিং করেন, এই চিকিৎসায় কোনো ব্যর্থতা আছে কিনা, এখন অনগোয়িং এই চিকিৎসায় কোনো ব্যর্থতা হচ্ছে কিনা, এই চিকিৎসাটাকে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা, এই চিকিৎসাটাকে ইমপ্রুভ করার জন্য কোনো লজিস্টিক্স প্রয়োজন আছে কিনা, এই চিকিৎসাকে ইমপ্রুভ করার জন্য আপনার আর কোনো ইনপুট দরকার কিনা, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, ইভেনচুয়ালি ভলেন্টিয়ার আপনার লাগবে কিনা, ইউ ক্যান আস্ক ফর দিস। আমার মনে হয় বাংলাদেশের এই জাতীয় সমস্যায় সবাই সর্বোচ্চ মানে এফোর্ট দিয়ে এই জায়গায় ঝাঁপিয়ে পড়বে। আর ব্যর্থতা যার, সেটা ইন্টারিমের হোক আর যে কোনো দলের হোক, খুঁজে বের করেন। এটার দাবিটা আমরাও জানালাম, এবং ওই দাবির সাথে আমরা সর্বোচ্চভাবে, যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আছে, বিএনপিকে সহযোগিতা করতে চাই। জি, আলোচনায় আমরা আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। কাফি রতন ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই,
খুবই এখনো ফলাফল হয়তো হয়নি। ভারতের বিধানসভা নির্বাচনের কথা বলছি, পশ্চিমবঙ্গে, যেটি নিয়ে আসলে আমাদের সবারই নজর থাকে, যেহেতু বাঙালিদের সেখানে ব্যাপক যাতায়াত রয়েছে এবং তার একটি প্রভাবও রয়েছে সীমান্তে। সেটি নিয়ে ফলাফল সবশেষ সম্ভবত 174টি আসনে জয় পেয়েছে বিজেপি, যেখানে 150-র মতো 147টি আসন হলেই বিজয়ী তারা ক্ষমতা নিবে। তো এই যে মমতা ব্যানার্জি দীর্ঘ দিনের থাকার পরে ক্ষমতার পালাবদল এবং বিজেপির যে রাজনৈতিক অবস্থান এবং তৃণমূলের অবস্থানটি ভিন্ন ছিল, এই পালাবদলের ফলে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, এটা খুব জটিল প্রশ্ন। আজকেই তোর ইলেকশনটা হলো, ইলেকশনের রেজাল্ট দিল, সেখানে বিজেপি অনেক মানে বুথ ফেরত জরিপ বা ধরেন তারা করতে সাহস পায়নি, বা যারা খুব গুরুত্বপূর্ণ, ভারতের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যেই দুইটা সংস্থা, তারা দেয় নাই, কারণ তারাও কনফিউশনে ছিল যে কে জয়লাভ করবে। এবং ওইখানে যে টেলিভিশনগুলি বা ধরেন এই যারা বুথ ফেরত মানে পোলিং করে, জরিপ করে, তাদের মধ্যে এক একজন এক এক রকম কথা বলছিল। কেউ বলছিল বিজেপিকে 200 আসন দেখাচ্ছিল, কেউ তৃণমূল কংগ্রেসকে 200 আসন দেখাচ্ছিল। এবং এইটা ঠিক, আজকে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বলছেন, কিন্তু এই বিজেপিকে টেনে নিয়ে আসছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। 34 বছরের বাম সরকারকে সরানোর জন্যই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সঙ্গে ছিলেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী ছিলেন, এবং তিনি বিজেপির সাথে মিলেই বাম সরকারকে হটানোর চেষ্টা করেছেন। এখন অনেকে বলে যে আরএসএস তার আরেকটা মানে ভারতীয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা যাদের মানে সংগঠন হচ্ছে বিজেপি, তারাই মনে করছে যে মমতা ব্যানার্জি এখানে তাদের পারপাস সার্ভ করছে। ফলে আজকে যখন মমতা ব্যানার্জির 15 বছরের শাসনের অবসান ঘটল, তখন বিজেপি খুশি হলেও হয়তো অনেকেই খুশি হয় নাই। এবং ওইখানকার যে বামপন্থী দলগুলি আছে, তারা এটাকে চিহ্নিত করেছে যে মমতা ব্যানার্জি গত 15 বছরের দুঃশাসন, অপশাসন এবং দুর্নীতি, এইগুলির প্রতি মানুষের যে বিরাগ, সেই বিরাগের ফলে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন। এবং তারা এই সাথেও এটা বলেছেন যে সারা ভারতবর্ষে যেই উগ্র সাম্প্রদায়িকতা আপনার বিজেপি ছড়িয়ে দিয়েছে, সেই উগ্র সাম্প্রদায়িকতার মানে যে ফল, সেইটা পশ্চিমবঙ্গে আসবে। এবং তারা মনে করেন যে পশ্চিমবঙ্গের জনগণ হয়তো আগামী নির্বাচন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, সেগুলি হয়তো তাদের চিন্তা। কিন্তু এই যে বিজেপি ক্ষমতায় আসলো এবং তার আগে এসআইআর করে যেভাবে তাদের 27 লক্ষ সম্ভবত ভোটারকে, বিশেষ করে মুসলিম ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বের করে দিল, এবং এটা একটা হাস্যকর ইস্যু যে আপনার 90 লক্ষ কিন্তু ফাইনালি মানে কোর্টের রায় 27 লাখ। মীর জাফরের বংশধরকে, পুরো বংশধরকে তারা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। তো এই যে এইভাবে আপনার ভোটার লিস্টকে নিজেদের মতো কাটছাট করে যে নির্বাচন করার পদ্ধতি, যেমন আসামে ডিলিমিটেশন করেছে, নিজেদের ইচ্ছা মতো ডিলিমিটেশন করেছে যাতে কংগ্রেস জয়লাভ করতে না পারে। এই যে আজকে একজন বলছিলেন যে ইলেকশনের যেই প্রযুক্তিগত বিষয়গুলি, সেইগুলি ব্যবহার করে বিজেপি জয়লাভ করছে। এবং এই জয়লাভের মধ্যে দিয়ে যেই ঘটনাটা ঘটবে, আমাদের এই রিজিয়নে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে যে উত্তেজনা তৈরি হবে, এবং আমাদের দেশে যেই হিন্দু মুসলিম যেই পলিটিক্সটা কোনো দল করতে চাচ্ছে, তারা আরও জোরে সোরে এই কাজটা করবে। এবং পুরো ভারত মানে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 16 দিন ধরে পশ্চিমবাংলায় ছিলেন, সেখানে বসে হিন্দু মুসলিম এই কার্ড খেলে, এবং পুরো ভারতবর্ষের ইতিহাসে এত বড় হিন্দু কনসলিডেশন আর কোনো নির্বাচনে হয়নি। প্রায়
65-66% হিন্দু নাকি আপনার, আমি একটা ইয়েতে পড়লাম যে মানে বিজেপিকে ভোট দিছে। ইটস এ বিগ কনসলিডেশন। তো এই যে পুরা সাম্প্রদায়িকীকরণ, মানে রাজ্যের মধ্যে সাম্প্রদায়িকীকরণ, এইটা তো একটা খুব খারাপ মেসেজ দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গকে বলা হতো, জ্যোতি বসু এটা বললেন যে শাসক যদি সাম্প্রদায়িকতা না করে তাহলে মানে দাঙ্গা না করে তাহলে সেখানে দাঙ্গা হতে পারে না। ফলে এই যে মানে জ্যোতি বসুর আমল থেকে মমতা ব্যানার্জি হয়ে যে বিজেপি হলো, এই যে সাম্প্রদায়িকীকরণ হলো, এইটার ফল কিন্তু বাংলাদেশেও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এবং এখানেও আমাদের দেশে সাম্প্রদায়িক যে দল আছে, যেই দল মানে কি বলে আল্লাহর আইন কায়েম করতে চায়, সৎলোকের শাসন কায়েম করতে চায়, তারাও কিন্তু এই নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ইভেন কি বিএনপির বিরুদ্ধে এই মুসলিম কার্ড খেলেছিল। এই মুসলিম কার্ড, এটার ফলে আরো মানে কঠিনভাবে আমাদের দেশে এই মুসলিম কার্ড খেলার চেষ্টা করা হবে। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছ থেকেও একই বিষয় জানতে চাই। যেহেতু বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের একটি বড় অংশের, ফলে এটি এই সীমান্ত রাজনীতিতে একটি প্রভাব ফেলতে পারে কিনা, বা আমাদের নতুন করে ভাবনার বিষয় রয়েছে কিনা? যে অবশ্যই এটা নিয়ে তো সিরিয়াস একটা কনসার্ন আছেই। কারণ আপনি দেখেছেন যে ইতিমধ্যে মানে যাকে আমরা সম্ভাব্য মানে সিএম হিসাবে দেখছি আর কি, তার কমেন্টগুলো তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিভিয়ারলি চাউর করেছে। এবং তিনি কিন্তু ইতিমধ্যে মানে বাংলাদেশের কনটেক্সটে একটু সিভিয়ার কমেন্ট অলরেডি তিনি করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে একমাত্র বৈধ প্রধানমন্ত্রী, কারেন্ট গভর্নমেন্টকেও তিনি অবৈধ বলেছেন আর কি। সো এই কনটেক্সটটা তো ডেফিনেটলি মানে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কেসটা কীভাবে যাচ্ছে। এবং আপনি দেখেন যে যেই প্রসেসের মধ্যে দিয়ে বিজেপির চেটিয়া একটা আধিপত্য পশ্চিমবঙ্গে আমরা দেখলাম। হিস্ট্রি যদি আপনি রিকল করেন 2001, 6, 11 এবং তারপর 16, মানে খুব গ্র্যাজুয়ালি আমরা 1-6 দেখলাম যে একেবারে বামের একচেটিয়া আধিপত্য, তারপর তৃণমূল কংগ্রেস, এবং গ্র্যাজুয়ালি 2021-এ আমরা যেই কামব্যাকটা হচ্ছে বিজেপির কাছে 77টা আসন আই গেছে আমি যদি ভুল না করি, যেই কামব্যাকটা ওরা করলো, তখনই কিন্তু এটা মানে ডিসকাশনেই ছিল যে হয়তো বিজেপি একটা একচেটিয়া মনোভাব নিয়েই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে আগাচ্ছেন। পশ্চিমবঙ্গ তো আসলে একটা কালচারাল হাবও ইনফ্যাক্ট ইন আ ওয়ে আর কি। কাজেই সেখানে একটা বাম আধিপত্য, ইভেন মানে মমতা ব্যানার্জির যিনি যেটা ব্যাক মানে যদি আপনি বলেন তার পড়াশোনার যে ক্ষেত্রবিন্দু যদি আমরা বলি, তিনি তো লেফট পলিটিক্স থেকেই আসলে ইনফ্লুয়েন্সড। এবং সব মিলে এবার মানে পুরো ঘটনাটা আমাদের জন্য একটা কনসার্নিং কেস। কারণ দেখেন, একটা হচ্ছে আপনি যদি কেন্দ্রীয় সরকারের দিকে তাকান, কেন্দ্রীয় সরকারের সাথে হয়তো আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের একটা বিষয় আছে, কিন্তু এটা কেন কনসার্নিং দেখেন, আমি একটা যে ছোটো জিনিস রিকল করে দিই আপনাকে। তিস্তা নিয়ে যখন আলাপ হচ্ছিল, তিস্তা একটা পজিটিভ জায়গায় ছিল। এই পজিটিভ জায়গায় শুধুমাত্র মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিন্তু একটা ভেটোর কারণে আমরা তখন আগাতে পারিনি, মমতা যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী। তো তার ভেটোর কারণে, তার মানে পাওয়ার হোল্ডিং ব্যাপারটা কেমন, মানে একজন সিএম সে কিন্তু খুব একচেটিয়া পাওয়ার প্র্যাকটিস সেখানে করতে পারে। আর এখন যদি মানে যারা এখন ক্ষমতায় আসীন হচ্ছেন, তাদের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশের রানিং গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট সম্পর্কে, বা বাংলাদেশের যে একটা ডেমোক্রেটিক একটা ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে গেছে, এই টোটাল কনটেক্সট সম্পর্কে তাদের যে মনোভাব, এই মনোভাবটা তো আসলে আমাদের ভাববার বিষয়। এবং আমাদের এই সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে যদি আপনি তাকান, যে যেভাবে করে পুশিং করা হচ্ছে বর্ডারে, আমি এক্স্যাক্ট ফিগারটা ভুলে গেছি, খুবই ইনফরমেটিভ একটা আমি পড়ছিলাম মাঝখানে। পুশিনের ঘটনা কিন্তু একেবারে রিমার্কেবল, এবং এটাও খুব বড় পরিসরে হচ্ছে এখন। মানে কারেন্ট কনটেক্সট থেকে এই নির্বাচন পরবর্তী যে সহিংসতা, আপনি বিভিন্ন জরিপ কিন্তু এটা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কেন্দ্র করে যারা যেটা বললেন যে বুথ ফেরত যে জরিপগুলো হয়, সেগুলোতেও কিন্তু এই আশঙ্কার কথা একেবারেই কিন্তু বড় করে আসছে যে পশ্চিমবঙ্গের বড় রকম মানে এথনিক ক্লিনজিং, ওই জায়গায় যদি আমরা মুসলমানদেরকে মানে ছোট সংখ্যা যদি গ্রুপ বলি, তাদের উপরে এটা কিন্তু আসতে পারে। অন্যভাবে যেটি আপনি উদাহরণ দিচ্ছিলেন যে তখন মমতা ব্যানার্জির ভেটোর কারণে চুক্তিটি হয়নি, এখনকার সরকার তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই দলের, ফলে সেটির ক্ষেত্রে দলের কেন্দ্র সরকারের মনোভাবটাই ওইটা হইলে ঠিক ছিল, মানে ওইটা হইলে হয়তো এটা ঠিক ছিল। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার দেখেন, এটা আমাদের বাংলাদেশে, এটা ওনারা অনেক সিনিয়র, ওনারা আরো ভালো জানবেন, কিন্তু দেখেন মানে ভারতের বৃষ্টিতে আমাদের ছাতা ধরার অভিজ্ঞতা কিন্তু নতুন না। ওই সময় যখন শেখ হাসিনা ছিল, আমরা দেখতাম যে মোদি এবার আসলে বোধহয় শেখ হাসিনার পতন হবে, এরপর যদি এবার কোনো রকম রাহুল গান্ধী চলে আসে শেখ হাসিনার পতন হবে, আমরা কিন্তু ওই সময় ছাতাগুলো ধরতাম আর কি। তো এটা একটা ইম্প্যাক্ট, ডেফিনেটলি ইম্প্যাক্ট। আপনি যে প্রশ্নটা করছেন যথার্থ, যে কেন্দ্রীয় সরকারের সাথে তো মানে এই গভর্নমেন্টের হয়তো একটা ভালো সম্পর্কের জায়গায় আমরা আস্তে আস্তে দেখতেছি ভারতের সাথে আগাচ্ছে।
এখন সমস্যাটা তো এটা না, ওই জন্যই বলছি যে মানে আপনার বিধানসভা এটা তো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, ঠিক আছে, এটার একটা লেজুর আছে কেন্দ্রীয় সরকারের সাথে বা দলীয় একটা লেজুর আছে, কিন্তু বিধানসভার যিনি ওইখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রীর ভিউ পয়েন্টটা কি, মুখ্যমন্ত্রীর ভিউ পয়েন্ট কিন্তু ম্যাটার করে। ধরেন পুরো দলের একটা ভিউ পয়েন্ট আছে, তো মুখ্যমন্ত্রী যে ধরনের এগ্রেসিভ চিন্তাধারা থেকে বিলং করেন সেটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল মানে ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে। তবে আমি জাস্ট একটা ছোট্ট এডিশন আমি এখানে বলি, তবে আমি যেভাবে করে দেখি সেটা হচ্ছে যে এই যে পুরো মানে এক্সট্রিম রাইটিস্টদের যে উত্থান পুরো ভারতবর্ষ জুড়ে, এটা পুরো ভারতবর্ষের জন্য একটা বিপ্লবের আগাম বার্তা, এটা আমি এভাবে করেই দেখি। অ্যান্ড আমার কাছে ফিল হয় যে এটা হয়তো পুরো ভারতবর্ষেই একটা বড় বিপ্লবের দিকে দ্রুততম সময়। একটু আগে কাফি ভাই বলছিলেন যে আমাদের এখানেও সেরকমের চেষ্টা হচ্ছিল, এরকম চেষ্টাটা আসলে কাফি ভাইরাও তো দেখেছেন, আমরা এইভাবে করে দেখিনি, কারণ আমরা ওই সময়টাতে যেমন দেখেন একটা বড় বক্তব্যের মাঝখানে সংসদের মধ্যে একজন মানে প্রভাবশালী একজন জি তিনি বলেছেন যে কোথাও নাকি কিছু মানে গান হয় নাই, নাচ হয় নাই। আমি আপনাকে রেফারেন্স ধরে বলতে পারবো হাজার হাজার প্রোগ্রাম হয়েছে। না আমি সেটাই বলছি, একজন সংসদ সদস্য, জামাতের একজন সংসদ সদস্য, তিনি মানুষের এই আইনকে কবর দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলছেন। এটা তার পার্সোনাল অপিনিয়ন হতে পারে, জামাত দল হিসেবে এই ধরনের অপিনিয়ন থাকলে আমি জাস্ট একদম এক লাইনে বলি, জামাতের স্লোগানই তো আল্লাহর আইন সৎ লোকের শাসন। তাহলে এক লাইনে বলে দিলি আল্লাহর আইনের সাথে ডেমোক্রেটিক প্রসেসের তো একটা বিরাট ক্ল্যাশ আছে, তাহলে জামাত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে আসলো কেন? তার মানে জামাত এটা বিশ্বাস করে না, সিম্পল। যে নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে আসতে চাই, যে প্রসঙ্গ আরও কয়েকটি এসছে, যদিও এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে সরকার যেই আসুক তাতে বাংলাদেশের সাথে সম্পর্কের তেমন কোনো পরিবর্তন হবে না। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পুশিনের ঘটনা যেটি তাহসিনা বলছিলেন, সেই ঘটনাগুলো তো আমরা দেখেছি এর আগে, মানে গেল কিছুদিন ধরেই, এবং সেই ঘটনার সাথে এই রাজ্য সরকার জড়িত ছিল না এমনটাই বলা হচ্ছিল। তাহলে এখন যে সরকার পরিবর্তনের ফলে এই সীমান্ত রাজনীতিতে কি বিএনপি সরকারকে আরো বেশি মনোযোগ দিতে হচ্ছে বা নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? দেখেন প্রশ্নগুলো যেমন জটিল, উত্তরও তেমন জটিল, কারণ আমাদের সাথে আমাদের প্রতিবেশী সম্পর্ক বহু বহু দিন যাবৎ তারা আমাদের শোষণপ্রিয় হয়ে উঠেছিল। শোষণপ্রিয় এই জন্য বলবো যে দেখেন তারা এই দেশে ব্যবসা করেছে, সব কিছু করেছে, কিন্তু আমাদের বর্ডার কিলিং বন্ধ করে নাই। তো এই যে বর্ডার কিলিংটা, আমি আর আপনি যদি ভাই হই, হতে পারে পাতানো ভাই, আমার আপনি সব কিছু নিলেন আর আমার সন্তানরা আপনি মেরে রেখে গেলেন, এটা তো হতে পারে না। তো এইখানে দুটো দিক আছে, এক হচ্ছে বিএনপি সরকার আসার পরে তাদের সঙ্গে যে আমাদের এই যে তেলের যে সমস্যাগুলো, তারা বেশি দিতে পারে নাই, কিন্তু যতটুকু হোক, যেটা ইন্টারিম সরকারের সময় যাচ্ছিল তার চেয়ে একটুখানি উন্নত হয়েছে, 5,000 লিটার হলো দিয়েছে কিছুটা, এবং তারা আলোচনায় যে তারা এটা করবে ওটা করবে। আমি বলি, আমি আগেও বলেছি এই কথা, পৃথিবীতে সব কিছু মানুষ বদল করতে পারে, শুধুমাত্র মা বাবা এবং প্রতিবেশী ছাড়া। এই প্রতিবেশীকে আমি চাইলেই বদল করতে পারবো না, তার উপর আবার এত বড় প্রতিবেশী, আমার 3 পাশে এই একই প্রতিবেশী, তার উপর আবার প্রতিবেশী আমার সঙ্গে খবরদারি করে কি বলে, আমার স্বাধীনতা যুদ্ধে আমাকে সহযোগিতা করেছিল। আমি তো সত্যি ওই জায়গাটায় দুর্বল। সে যে কারণেই সহযোগিতা করুক, তার নিজের স্বার্থেই করুক, যে কারণেই করুক, আমার তো সহযোগিতা হয়েছিল। তো এই কিছু কিছু কারণ আছে যেগুলো সত্যি একটু আমাদেরকে অবাক করে। তো ওই তুলনায় এই সরকার চেঞ্জের পরে বর্ডার কিলিং একবারে হয় নাই তা না, কিন্তু তুলনামূলক একটুখানি কমেছে, আপনি খেয়াল করেন, কিন্তু শেষ হয় নাই। সামনে কি হবে আমরা জানি না। আমরা এই বিজেপি সরকারের সময় কিন্তু আমরা এই সংখ্যাগুলো গুনতে শুনেছি, আসামে 19 লক্ষ, এইখানে এত লক্ষ, কলকাতায় পশ্চিমবঙ্গে এত লক্ষ, কারণ তারা জানে বিজেপি সরকারের একটাই সমস্যা, মুসলিমরা তাকে ভোট দিবে না, এবং মমতা যে মুসলিমদের নিয়েই যে একটা ভোটের জোট করে এটা সে জানে। ওই জায়গাটায় আঘাত করার জন্য আপনি দেখেন যখন ইলেকশন হয়, ত্রিপুরায় দেখা গেল যে একটা মুসলিমকে পিটিয়ে মেরে ফেলা হলো, বাংলাদেশে একটা হিন্দুর ঘরে আগুন দেওয়া হলো, বা একটা পূজা মণ্ডপে সমস্যা করা হলো। এগুলা কিন্তু অনেকটাই কিন্তু এগুলো পাতানো, এগুলা কিন্তু দুই দেশের নির্বাচনের আগে পরিবেশকে ঘোলাটে করা, সেই ঘোলা পানিতে মাছ শিকার করা। তো এই মাছ শিকার পর্বটা যদি সত্যিকার অর্থে দেখেন, আমি আরও 10 বছর আগে, 12 বছর আগে, 2010-এ আমি কোপেনহেগেন গিয়েছিলাম সরকারি একটা প্রোগ্রামে। সেখানে আমি গিয়ে দেখি, আমি যখন ট্রেনে উঠবো, ট্রেন থেকে ওই প্রোগ্রামের জায়গাটা ট্রেনেই যেতে হয়, আমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছিল। সেইখানে আমি দেখি, আমি ভেবেছি যে ডেনমার্কের পুলিশ, কিন্তু পুলিশ দিব্যি সুইডেন থেকে আসছে, পুলিশ জার্মানি থেকে আসছে,
তারা কিন্তু এইটা কিন্তু একটা সম্পর্ক, ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক। এক দেশে ক্রাইসিস হলে আরেক দেশ আসে এবং সবাই সবার জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম না। বাংলাদেশে যদি তারা আমাদেরকে সত্যি ছোট ভাইয়ের মতো আদর করতো, স্নেহ করতো, আমাদের ছোট ভাইরা কিন্তু দাদা হিসেবে তাদেরকে অসম্মান করতো না, করে না। তো এই যে তারা যে জিনিসটা বিজেপি যদি এখন মনে করে আসছে তারা আবার পুশিং করবে, আবার তারা সমস্যা করবে, সমস্যার মধ্যেই রেখেছে, সেটা হলো তারা বাংলাদেশে যে এই যে এন্টি ইন্ডিয়া, এটা তাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না। বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের রাজনৈতিক অনেক দল, হ্যাঁ, এই আমি এনসিপির কথাই যদি বলি, এনসিপি তো ছোট মানুষের দল, তাদের তো এই সমস্যা থাকার কথা না, কিন্তু কেন থেকেছে? কারণ সে তার বাবাকে দেখেছে, সে তার দাদাকে দেখেছে, সে তার বর্ডার এরিয়ায় দেখেছে, সে তার স্টাডিতে দেখেছে যে কোনোভাবেই তাদের মন পাওয়া যায় না। সেজন্য তার স্ট্র্যাটেজিটা ওই জায়গাটাই নিয়ে গেছে। বাংলাদেশ কি নিজেকে ছোট ভাইয়ের আসনে রেখে পররাষ্ট্রনীতি চালাতে চায় নাকি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়? পররাষ্ট্রনীতিতে একদম ভিন্নতর, বন্ধুর মতো একদম স্রেফ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বলেছেন, ওইভাবেই আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওইভাবেই কাজ করবেন এবং উনি ঘোষণা দিয়েছেন। ওটা হলো সবাই বন্ধুর মতো, আপনি আমাকে যতটুকু দিবেন আমি আপনাকে ততটুকু দিব। এবং বন্ধুত্বটা এমন হবে, আমি মনে করি চায়না তো ইন্ডিয়ার বন্ধুত্বটা যেমন, আমি ওইখানে একটুখানি বলি, অরুণাচল নিয়ে তাদের কিন্তু মারমার কাটকাট, কিন্তু যখনই আমেরিকা নিয়ে কথা ওঠে তখন কিন্তু তারা আবার এক হয়ে যায়। এই যে আন্তর্জাতিক, আমি আমার হিসাব বুঝবো, এনসিপি ও ওর হিসাব বুঝবে, উনি উনার হিসাব বুঝবে। এটা হচ্ছে, এখানে আবেগের কোনো জায়গা নাই, সত্যিকার অর্থে আবেগের কোনো জায়গা নাই। আপনি যদি রাজনীতি করেন এবং আমি যদি মনে করি যে আমি পেটের মধ্যে প্রায় অর্ধেক অবস্থান করছি, আমাকে তো টিকে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে আমার মতো বিশ্বে একটা জায়গা করে নিতে হবে। সেই জায়গায় আমি যুদ্ধ করে আমি তার সাথে হবে না এই মুহূর্তে। আমার না আছে এরকম সরঞ্জাম, না আছে আমার এরকম মেন পাওয়ার। আমার মানুষদের একমাত্র আবেগ আছে, সেই আবেগ দিয়ে কিছুক্ষণ চলা যায়, অনেকক্ষণ চলা যায় না। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। তাহসিন রিয়াজ, ভিন্ন আরেকটি প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই। এরই মধ্যে সম্ভবত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এনসিপির যেহেতু একজন বাকি ছিলেন, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে। একটু এই ঘটনাটা নিয়ে, বিশেষ করে তার ঘটনা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তিনি মনোনয়ন জমা গৃহীত হয়নি, তারপরে আবার হয়েছে, কিন্তু যাকে নিয়ে হলো সেটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? যেটি আমরা দেখলাম 2025 সালে মার্চের এনসিপির তিনি আহ্বায়কের দায়িত্ব পান, কিন্তু তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন 25-এর ডিসেম্বরে। পদত্যাগ না করে তিনি কিভাবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন একটি সরকারি চাকরির? আবার এনসিপি নেতারা জানতেন যে 3 বছর পার হয়নি, আরপিওতে এই বিধান আছে 3 বছর, তারপরও তাকে মনোনয়ন দেওয়া হলো। তাকে নিয়ে এত লড়াই, এর কারণ কি? মানে আপনারা কি চাইছিলেন? ইসি আপনাদের পক্ষে কাজ করবে এরকম কিছু? ইসি আমাদের পক্ষে ভাই কখনোই কাজ করেনি, আনফরচুনেটলি। আমরা এটা চাইও নাই, প্রত্যাশাও করিনি। এখানে একটা মিসকনসেপশন হয়েছে, আমি এটা একটু বলি, এটা আমাদের ইন্টারনাল মিসকনসেপশনের পার্ট। দেখেন, যেভাবে নিউজটা আসছে এটা খুব সেন্সিটিভ। সেটা হচ্ছে যে মনিরা শারমিন চিঠি দিয়ে মানে নুসরাতের মনোনয়ন, মানে নুসরাতের গেজেট প্রকাশে করছেন আর কি। সেটা না হয় আমি বাদও দিলাম। আমি বলি একটু, এটা দরকার আছে, এটা আলোচনাটা দরকার আছে। আজকের সারাদিনই মোটামুটি এটাই স্ক্রোল হয়েছে, গতকালকেও সেম। দেখেন, ব্যাপারটা এরকম হয়নি। ব্যাপারটা হচ্ছে যে যখন কোর্টে একটা রিট দায়ের করা থাকে, দায়ের করা অবস্থায় ইসির একটা মানে লিমিটেশনস থাকে যে ওইখানে সে রায় দিতে পারে না। এবং মনিরা শারমিনকে বেসিক্যালি ইলেকশন কমিশন থেকেই মনিরা শারমিনকে বলা হয়েছে যে আমরা তো এটা এমনি দিতে পারবো না, আপনি আমাদেরকে এটা অফিসিয়ালি লিখে আমাদেরকে অবহিত করেন। এখানে ফাইটটাকে যেভাবে দেখানো হয়েছে বড় পিকচারে, যে একই তো ঘটনা দাঁড়ালো না, মানে একই তো কথা দাঁড়ালো আসলে। না, ইটস ওকে। আপনি কোন কথাটা কি দাঁড়াচ্ছে একটু আরেকবার বলেন। মানে এই যে নুসরাত তাবাসসুমের গেজেট না দেওয়ার জন্য একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি একটা রোল নেওয়া, আর একটা হচ্ছে ইসি তাকে সাজেস্ট করতেছে যে আপনি একটা লেটার দিয়ে রাখেন ফর দি ক্লারিফিকেশন, যে আপনি একটা রিড করছেন, আমি দিতে পারবো না, আপনি একটা চিঠি দিয়ে, এটা এইভাবে করে আসছে। তো দেখেন, এখন সব কথা তো আর আপনি মানে ইসি তো আর সব কথা আপনাকে বলে দিবেন। ইসির প্রসেসে কিছু কাজ করবে। ইসি এটাকে ডকুমেন্টেশন করার জন্য মনিরাকে দিয়ে চিঠিটা লেখাইছে। বাট দি ওয়ে মানে দিস হ্যাজ পোর্ট্রেড, যে এই যে ধরেন একদম ক্ল্যাশ মনিরা শারমিন হইলো নুসরাতকে ধরে রাখছে, ব্যাপারটা এরকম না।
এবং এটা লম্বা সময়ের সহযোদ্ধা তারা। মনিরা শারমিনের একটা পলিটিক্যাল লেগেসি আছে। মনিরা শারমিন কিন্তু তৎকালীন সময়ে নিপীড়ন বিরোধী ছাত্র জোট থেকে কিন্তু ইলেক্টেড ভিপি ছিলেন রোকেয়া হলের। এবং নুসরাতের ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই, দে হ্যাভ বিন ডুইং পলিটিক্স ফর লং। কাজেই ব্যাপারটা এইভাবে করে দেখানোটা আমাদের কাছে মনে হয় না যে খুব একটা যৌক্তিক। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ আপনাকে বলি, সেটা হচ্ছে মনিরা শারমিন নিজের মানে সোশ্যাল প্ল্যাটফর্মেও এই ব্যাপারটা ক্ল্যারিটি দিছেন। চাকরির ব্যাপারে তিনি তার অফিসিয়ালি তিনি তার ইয়াকে অভিহিত করে রাখছিলেন, মানে তার যে অফিসার রিপোর্টিং বসকে অফিসিয়ালি অভিহিত করে রাখছিলেন। এবং ফর দি প্রসেস এটাকে তিনি এনরোল করেন নাই তিনি। কাজেই এবং তিনি তার অসুস্থতার ব্যাখ্যাও তিনি তার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তার জায়গা থেকে তিনি সব ধরনের ক্ল্যারিটি দিয়েছেন। এবং আমাদের জায়গা থেকে মানে কেন্দ্রীয় সংগঠন অ্যাজ তার পলিটিক্যাল লেগেসি আছে, লম্বা সময় তিনি বাংলাদেশে মানে হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী রাজনীতি তিনি করেছেন। এবং পার্টি আসলে কোন জায়গা থেকে ফাংশন করে, কোন জায়গা থেকে ইয়ে করে, যে আপনি অফিসিয়ালি মেসেজটা কনভে করছেন কিনা। পার্টির কাছে এই মেসেজটা পরিষ্কার পর্যায়ে ছিল যে তিনি অফিসিয়ালি মেসেজটা তিনি তো অফিসিয়ালি আসলে ডিসেম্বরে পদত্যাগ করলেন এবং আর তিনি দায়িত্ব পেলেন মার্চে। না সেটাই বলছি, পদত্যাগের যে ডেট এবং কমিউনিকেশনের ডেটটা একটা জায়গায় না। তিনি কমিউনিকেশন আগে করেছেন, পদত্যাগটা তারপরে হয়েছে মৌখিক আসলে যাই হোক সেটা ভিন্ন ইয়েস। আপনার এই বিষয়। প্রশ্নটাকে আমি রেসপেক্ট করি, এখানে একটা বড় মিসকনসেপশন আছে, মিসলিড আছে, জিনিসটা সত্যি, এটাতে কোনো প্রবলেম নেই। রতন ভাই, প্রশ্নটাতে কোনো প্রবলেম নেই। আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি এনসিপি বা জামাতের নির্বাচন আগের অবস্থান, বিএনপির নির্বাচনের আগের অবস্থান, আবার এখন পরের অবস্থানও দেখলাম, অর্থাৎ সংসদে গেল এই অধিবেশনটি যে শেষ হলো। রাজনীতিতে যেটি জুলাইয়ের এই সময়টাতে একটা গুণগত পরিবর্তনের দাবি ছিল সাধারণ মানুষের বা রাজনীতিবিদরাও বলছিলেন, সেটি কতটা হলো সরকারি দল কিংবা বিরোধী দলের দুই পক্ষ? 24-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরাও রাজপথে ছিলাম। তো ওনারা যেভাবে বলতেন যে নয়া বন্দোবস্ত তৈরি হবে, নয়া ব্যবস্থা তৈরি হবে, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 17 মাসে যে শাসন, সেখানে নতুন কিছু ছিল? আমি তো নতুন কিছু দেখিনি। ইভেন কি আজকে পত্রপত্রিকায় বের হচ্ছে যে কিভাবে প্রেস উইং থেকে ধমকানো হতো, তাদের ভয় হলো পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে, কাউকে না জানে, এমনকি ড্রাইভারকে পর্যন্ত না জানে পালিয়ে গেছে। তো ফলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত, এটা সালাউদ্দিন সাহেব খুব চমৎকার করে পার্লামেন্টে বলছেন, আমার ছোট ভাইয়েরা নতুন বন্দোবস্তের কথা বলতেছে, কিন্তু পুরনো ড্রাইভারকে পর্যন্ত না জানে পালিয়ে গেছে। তো ফলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত, এটা সালাউদ্দিন সাহেব খুব চমৎকার করে পার্লামেন্টে বলছেন, আমার ছোট ভাইয়েরা নতুন বন্দোবস্তের কথা বলতেছে, কিন্তু পুরনো ব্যবস্থার মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত কিভাবে কায়েম হবে, এটা সালাউদ্দিন সাহেব একটু ফার্সিক্যালি বলছেন। আমি যেই পার্লামেন্টটা দেখলাম, এই পার্লামেন্টটা আগের তো পার্লামেন্ট দেখার কোনো প্রয়োজন ছিল না, মানে ওইসব পার্লামেন্টে তো সবাই নিজেরা ছিল। এবারের পার্লামেন্টেও কিন্তু নিজেরাই। এবার মনিয়াপা আছে, এটা বলতে একটু ইয়ে লাগতেছে, কিন্তু পার্লামেন্টে যারা আছেন তারা একসঙ্গে রাজনীতি করেছেন, একসঙ্গে লড়াই মানে আন্দোলনে ছিলেন, জোটে ছিলেন। দিনের শেষে একজন মন্ত্রী বলেছে, আমি জানি না সেদিন বলেছেন কিনা, দিনের শেষে এক জায়গায় আছে ওনারা। যতই ওনারা বিরোধিতা করুক, পক্ষে বলুক বিপক্ষে বলুক, এবং শেষে দেখেন সমস্ত কিছুর কনক্লুশন আসে, আমরা একসাথে হলো পার্লামেন্টে কাজ করব। আমি একটা কথা বলতে চাই, এই পার্লামেন্টটা কিন্তু একমুখী। এই পার্লামেন্টে মনে করেন আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হলো, সেই চুক্তির বিরুদ্ধে একটা মুলতবি প্রস্তাব করতে হলে 5 জন সংসদ সদস্য দরকার হয়। আমরা কিন্তু 5 জন খুঁজে পাইনি। আমরা তো অ্যাপ্রোচ করেছি অনেককেই, মানে বাম আমাদের সাম্রাজ্যবাদের যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে, কিন্তু কেউই কিন্তু সেটা রাজি হয় নাই। তার মানে এই যে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে বাণিজ্য চুক্তি হলো, যে এটা ইউনূস সাহেব করলেন, এটা বিএনপিও এটার বিরুদ্ধে বললো না, এটা জামাত এটার বিরুদ্ধে বললো না, এবং তাদের কত কিছু নিয়ে ঝগড়া হলো। আপনি বললো আমরা নির্বাচিত হলে সরকারি বাড়ি ব্যবহার করব না, আমরা সরকারি গাড়ি নিব না, আমরা সরকারি কি বলে নিরাপত্তা নিব না, সবই তো নিচ্ছেন। এখন আবার খুব লাজুক ভাবে বলতেছেন যে যদি একটা গাড়ি দিতেন খুব ভালো হইতো। তো এই যে সমস্ত কিছু আলাপ হলো, কিন্তু বাংলাদেশের স্বার্থ, অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলার মতো একটা লোকও কিন্তু এই পার্লামেন্টে রুমিন ফারানা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না। জি, সময় স্বল্প। নীলুফার চৌধুরী মনিয়াপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই,
নতুন বন্দোবস্তের কথা বলছিল সবাই, কিন্তু অনেক কথা পুরনোর সাথে মিলে যায়। আজকে আইনমন্ত্রী বলছিলেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, এটি তিনি আজকের একটি অনুষ্ঠানে বলেছেন। একই রকমের সুর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা ছিলেন দায়িত্বরত প্রেস সেক্রেটারির কাছ থেকে শুনেছিলাম। কিন্তু মব নিয়ে আপনারা অনেক প্রতিবাদ করেছেন, অনেক কথাও বলেছেন, একই রকম হয়ে গেল না? মানে আমরা এখনো মব নিয়ে প্রতিবাদ করি, কথা বলি, এবং মব যে আস্তে আস্তে কমবে, কমার দিকে, আমরা কিন্তু এটাও বলি এখনো কমার দিকে। এখন আইনমন্ত্রী কেন বলেছেন এটা বুঝতে হবে। অনেক সময় লাইন ধরে ফটো কার্ড ছেড়ে দেয়, কিন্তু আগে পরের হিসাবটা করে না। আগে পরে নিশ্চয়ই ওইখানে হয়তো কোনো কিছুর অবতারণা হয়েছিল। আমি নিজেও অনেক সময় এই বট বাহিনীর দ্বারা এখন পর্যন্ত রাইট নাও আমি সাফারার, বাট কি বললাম সেটা কিন্তু তারা তাদের জানে তাদের বিপক্ষে গেছে, এটাই হচ্ছে আমার বড় দোষ। তাদের বিপক্ষে কেন গেল? রাষ্ট্রের, ধর্মের, সমাজের বিপক্ষে জানে, শুধু তাদের বিপক্ষে গেছে। সত্য কথা বলার জন্য আমি সবসময় সমস্যায় পড়ি। তো এইটা আমি আইনমন্ত্রীর ওটা দেখতে চাই। কিন্তু আপনি দেখেন মব নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, এর আগে যা যা হয়েছে এগুলার বিচারের আওতায় এসছে তড়িৎ গতিতে, সেটা তো ওই অর্থ কি কমেছে? একটি প্রতিবেদন, একটি মানবাধিকার সংগঠন বলছে এপ্রিল মাসে গণপিটুনিতে 21 জন নিহত হয়েছেন। দেখেন এটা আসলে আমি বলবো না যে চরমভাবে কমেছে। আপনি যদি ওই হিসাবটা করেন ইন্টারিম সরকারের ওই তুলনায়, এখন এইখানে কোন কারণে কিসের জন্য কি হয়েছে, আগে যেমন ধরেন একটা মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হতো শত্রুপক্ষকে, সেটা কতটুকু হয়েছে সেটা দেখতে হবে। সেটা এখন ধরেন ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া করতে গেলে, মারামারি করতে গেলে টুটা আসে, এখন কিছু এরিয়ায় আছে, এটাকে আপনি কিভাবে করবেন? ওরা একটা দেখা গেল যে 5 টাকা নিয়ে মারামারি করে 3 জন শহীদ হয়ে গেছে, সেটা অন্য হিসাব। আর আপনার সত্যিকার অর্থে যে রাস্তায় চলাফেরায় বাক স্বাধীনতায় কতটুকু, সেটুকু আমাকে বুঝতে হবে। এবং আমাদের সরকার এটা এই মবকে সরানোর জন্য বদ্ধপরিকর, আমি এটুকুই বলতে চাই। একদম ছোট করে আমি একটু 10 সেকেন্ড। দৌলতপুরের যে ঘটনাটা কুষ্টিয়ার খুবই সিগনিফিকেন্ট ঘটনা, এটা এই সরকারের সময় হয়েছে এবং একেবারে জাতীয় দৈনিক টপ লাইন, সবগুলো দৈনিকে এসেছে, একেবারে সবগুলো ছবি সহ ছাত্রদল নেতা জুবায়ের, বকুল, না সেখানে কিন্তু সুজন, মামলা হয়েছে জামাতের একজন জামাতের এবং ছবি সহ প্রকাশ হয়েছে, কিন্তু এদেরকে অ্যারেস্টও করা হয়নি। এবং যেটা বলছে কাকে পিটিএ অ্যারেস্ট মারা করবে? হয়নি। যার নামে মামলা হয়েছে নাকি যাদের না, এদের তো ছবি সহ প্রকাশ হয়েছে, এরা যে মানে এবং কে কিভাবে মারছে, কিভাবে লাইভ করছে, কিভাবে উস্কানি দিছে, পুরো ঘটনাটা আছে। আপনাদের সময় থাকলে আমি বলতাম। কিন্তু যিনি নিহতের ভাই তিনি মামলা করেছেন জামাত নেতার সহ অন্যান্য ভাই আরো সেটা যারা তো ছিলেন। আপনি তাকে জোর করে, কিন্তু আপনি এভিডেন্স কি জোর পাইছেন? করে মামলা করা এভিডেন্স কি যায়, পাইছেন? মার্ডার আপনি পরিবারে। বিষয়টা অ্যাকচুয়াল জায়গায় নেন না, এভিডেন্সের নাম ধরে আসছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তবে কেউই গ্রেফতার হয়নি, এটি একটি কেউ বিষয় যে আপনি আসলে নাম যিনি ধরে হোক যাদের না নাম কেন, আসছে তাদেরকে কেন গ্রেফতার করলেন না? সেটা যিনি হোক জড়িত তাকে কেউ কেন যে গ্রেফতার শামীম হবে না সেটি হত্যা। না। কুষ্টিয়ার পীর হত্যা। কুষ্টিয়ার এই যে শামীম কয়েকদিন হত্যা, আগে শামীম যে হত্যা। হত্যাটি হলো। বীর আপনাদের হত্যা তিনজনকে এটা তো আলোচনায় অংশ বলার নেওয়ার জন্য অপেক্ষা ধন্যবাদ রাখে জানাচ্ছি। না। দর্শক এই ছিল এটা আজকের 24 মৌলবাদদের ঘন্টায় সাথে একটা থাকার জন্য কাহিনী। ধন্যবাদ।